ওয়ালাইকুম আসসালাম। সাউন্ডটা আছে কিনা দেখো তো। আচ্ছা, ক্লিয়ার হয়েছে না? থ্যাংক ইউ তানহা। ওকে ওকে, আমরা এখনই ইস্যু করব। শাহরিয়ার 30শে মার্চ কলেজ খুলবে না? 30শে মার্চ সামনের মাসে। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা আমরা শুরু করি। অনেকখানি হয়েছে, বকবক অনেক করলাম। কলেজ কবে খুলুক না খুলুক দেখার বিষয় না, আমাদের মেইন ফোকাসটা উচিত যে আমাদের পড়া শেষ হয়েছে কিনা। ঠিক আছে, আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমরা যেটা করি সেটা হচ্ছে পরীক্ষার আগের দিনে পড়তে বসি। ঠিক আছে, পরীক্ষার আগের দিন পড়তে বসলে মাথা ঘুরে যায় যে কী কী জিনিস আসছে, পারি না কিছু না, মনে হয় যে আর সম্ভব না আমার দ্বারা। তো এই জিনিসটা যেন না হয়। ঠিক আছে, প্রত্যেকটা বইয়ে মানে প্রত্যেকটা পেপারের প্রথম পত্র দ্বিতীয় পত্র হোক, প্রত্যেকটা চ্যাপ্টারের একটা সম্যক ধারণা, ওই চ্যাপ্টারটা আসলে কী বলছে, ওই চ্যাপ্টারটা আসলে কি বুঝাইতে চাইছে, এটা নিয়ে আমাদের ধারণা সবারই থাকা উচিত। ঠিক আছে, আর এই ধারণাটা তোমার পরীক্ষার আগের রাত্রে কখনোই হবে না। এই যে ধারণাটা একটা চ্যাপ্টার সম্বন্ধে, সাপোজ ধরো হচ্ছে সরলরেখা, এই সরলরেখার চ্যাপ্টার সম্বন্ধে এক রাতে কোনোদিনই সম্ভব না, একটা ধারণা পাওয়া কোনোদিনই সম্ভব না। এটার জন্য ভালো পরিমাণ একটা পরিশ্রম করতে হবে। ঠিক আছে, সো প্রত্যেকটা চ্যাপ্টার যদি আমি ধরি, সাপোজ ধরো হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এই চারটা মিলে প্লাস হচ্ছে 50টার উপরে চ্যাপ্টার থাকে। 50টার উপরে প্রায় চ্যাপ্টার আছে। ঠিক আছে, এর মধ্যে আবার তোমার সরল রেখার 7টা চ্যাপ্টার, ইন্টিগ্রেশনের 10টা চ্যাপ্টার। ঠিক আছে, এরকম অনেক বিশাল বিশাল চ্যাপ্টার আছে। সো এইটার জন্য অনেক ভালো পরিমাণে একটা সময় আমাদের দরকার আসলে। ঠিক আছে, সো পরীক্ষা যখনই খুলুক তোমার তো পড়তে হবে। সো পড়া শুরু করো, এইটাই তোমার কাজে লাগবে। আর তুমি একলা ডিসিশন চেঞ্জ করতে পারবে না, সরকারি ডিসিশন কখনই একলা চেঞ্জ করতে পারবে না। সো তোমার যেটা বেস্ট হয় সেটা হচ্ছে পড়াগুলি ক্লিয়ার রাখো, যখনই পরীক্ষা হোক তুমি যেন পারো। ঠিক আছে, সো শুরু করা যাক। 3.6। আচ্ছা, এখন আমি যদি বলি যে দুইটা সরলরেখা দেওয়া আছে তোমাকে, দুইটা সরলরেখার ছেদবিন্দু বের করবা। দুইটা সরলরেখা ছেদবিন্দু বের করবা। দুইটা অসমান্তরাল সরলরেখা, সমান্তরাল সরলরেখা যদি হয়, কোনো ধরো যে এই দুইটা সমান্তরাল সরলরেখা, ঠিক আছে, এরা আসলে কখনো পরস্পর ছেদ করবে না, কখনোই সম্ভব না তারা পরস্পর ছেদ করবে। বাট যদি কিনা অসমান্তরাল সরলরেখা হয়, কি হয়, অসমান্তরাল সরলরেখা হয়, তারা কোনো না কোনো সময় কি করবে, অবশ্যই একটা বিন্দুতে এসে মিলিত হবে, একটা বিন্দুতে এসে মিলিত হবে। তো আমাকে বলছে দুইটা সরলরেখার ছেদবিন্দু নির্ণয় করার জন্য, দুইটা অসমান্তরাল সরলরেখার ছেদবিন্দু নির্ণয় করার জন্য। সো অসমান্তরাল সরলরেখার ছেদবিন্দু কীভাবে নির্ণয় করতে পারি? ঠিক আছে, সাপোজ ধরো কোনো একটা সরলরেখা তোমার দেওয়া আছে, যে এই সরলরেখাটা, এটা ধরো যে তোমার দেওয়া আছে হচ্ছে x - 2y + 3 = 0। ঠিক আছে, আর এই যে সরলরেখাটা, এই যে এটা সাপোজ ধরো তোমার দেওয়া আছে হচ্ছে 3x - 2y, 3x - 2y + 5 = 0। এখন তোমাকে বলছে এই দুটা অসমান্তরাল সরলরেখা পরস্পর ছেদ করছে পি বিন্দুতে, এই পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। সাপোজ ধরো এটা হচ্ছে পি বিন্দু, এই পি বিন্দুর স্থানাঙ্কটা আমাকে বের করতে বলছে। কীভাবে বের করতে পারবো? ঠিক আছে, সাধারণ উপায় যেটা হচ্ছে এই দুইটা ইকুয়েশন যদি আমি সমাধান করি, এই দুইটা ইকুয়েশন যদি আমি সমাধান করি, তাহলে সমাধান করার পরে দুইটা চলকের মান পাবো, একটা চলক হচ্ছে x, একটা চলক হচ্ছে y। এই দুইটা মানই হচ্ছে আমার পি বিন্দু। ঠিক আছে, সো ধরো দেওয়া আছে x প্লাস কত, সরি, x - 2y + 3 = 0। আর এটা কত হবে, 3x - 2y + 5 = 0। এখন এটাকে তুমি সমাধান করে যে মানটা পাবো সেটাই কি আমার ছেদবিন্দু হবে। এখন সমাধান অনেক উপায় তুমি করতে পারো, অপনয়ন করতে পারো, প্রতিস্থাপন করতে পারো, ঠিক আছে, বজ্রগ্রহণ করতে পারো, এমনকি তুমি ক্যালকুলেটরের সাহায্য নিতে পারো, অ্যাজ ইউর উইশ। আমি বজ্রগ্রহণ পদ্ধতিতে দেখাচ্ছি কি করতে হবে। বজ্রগ্রহণ পদ্ধতিতে এই x লিখতে হবে, এটা কত y, এটা কত হবে ধ্রুবক। ঠিক আছে, বা সি এর মান যেগুলো এটা 1 ধরলাম। তারপরে x এর মান যখন নির্ণয় করবো এটা বাদ, তারপরে কি এটার সাথে এটা গুণ করবো, রাইট? তাহলে -2 এর সাথে 5 গুণ করলে কত হয়, -10 হয়। সূত্রের মাইনাস, তারপরে কি হবে, -6। যখন y এর মান বের করবো, y, এই যে y, তখন উল্টা প্রসেসে আসতে হবে। 3 × 3 = 9 গেল, মাইনাস কত হবে, 5 × 5, আর এখানে কত আছে 1। যখন 1 করবো তখন আবার x এ যে সিস্টেমে করছিলাম ওই সিস্টেমে আমার করা লাগবে। তো এটা বাদ, তাহলে কি হবে, এটার সাথে যদি এটা গুণ করি তাহলে কত থাকে, -2, রাইট? তারপর কত থাকে, মাইনাস সূত্রের, আর কত থাকে, -3 × 6, এরকম থাকবে আর কি। ঠিক আছে, সো এটা আমি আরেকটু সমাধান করি। x কত থাকে, -10 + 6 কত হয়, -4 হয়। ঠিক আছে, এটা কত হয়, y, এটা কত হয়, 4 হয়। তারপরে কত হয়, 1 - 2 + 6 + 4 হয়। তাহলে কত থাকতেছে, x এর মান থাকে হচ্ছে -1 আর y এর মান থাকে হচ্ছে 1।
তাহলে ছেদবিন্দু যেটা হবে, ছেদবিন্দুর স্থানাঙ্ক যদি বের করতে বলে তখন কত হবে? -1, 1 -1, হবে, ঠিক আছে? -1, এটা হচ্ছে আমার ছেদবিন্দুটা, ঠিক আছে? তো বের করতে পারছি। সবাই যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে বলো যে ক্লিয়ার। সবাই যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে বলো যে ক্লিয়ার। সবাই যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে বলো যে ক্লিয়ার। কি ক্লাস দেখো? আচ্ছা, ঠিক আছে। সবাই যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে বলো যে ক্লিয়ার। সবাই একটু সাড়া দিও, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার, ওকে। আচ্ছা, তানহা ক্লিয়ার, আল শাহেদ ক্লিয়ার, ওকে, ঠিক আছে। জান্নাত ক্লিয়ার, ওকে। আবিদা খান, আচ্ছা আচ্ছা। বারবার কি সবারই আটকাচ্ছে? সবার যদি ক্লিয়ার হয় তাহলে শুধুমাত্র হচ্ছে উম্মে ফাতেমা আনিসা, তোমার একটু সমস্যা থাকতে পারে, মানে তোমার নিজের নেটে সমস্যা থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, এরপরে যে টপিকটা সেটা হচ্ছে 3টা সরলরেখার সমবিন্দু হওয়ার শর্ত। 3টা সরলরেখা সমবিন্দু হওয়ার শর্ত। তিনটা সরলরেখা সমবিন্দু হওয়ার শর্ত, ঠিক আছে? ভালো করে টপিকটা খেয়াল করো কি বলতেছি। 3টি সরলরেখা সমবিন্দু হওয়ার শর্ত। আসলে এই কথা দিয়ে আসলে কি বুঝতেছো তোমরা? সমবিন্দু তার মানে কি? 3টা সরলরেখার একটা সমাধান, মানে একটা হচ্ছে নর্মাল পয়েন্ট থাকবে। একটা নর্মাল পয়েন্ট বলতে বোঝাচ্ছি, সাপোজ ধরো একটা সরলরেখা এটা, একটা সরলরেখা হচ্ছে এইটা, আরেকটা সরলরেখা এদিক দিয়ে গেছে। তাহলে এই যে পয়েন্টটা, সাধারণ যে বিন্দুটা পাচ্ছি, এইটাই আমার সমবিন্দু। এইটাই কি? সমবিন্দু, ঠিক আছে? 3টা সরলরেখার সমবিন্দু মানে হচ্ছে তাদের নর্মাল একটা ছেদবিন্দু থাকবে, ছেদবিন্দু থাকবে। সো সাপোজ ধরো এই একটা সরলরেখা, এই যে এই সরলরেখাটা, তার সমীকরণ হচ্ছে এরকম: a1x + b1y + c1 = 0। এই যে সরলরেখাটা, এই সরলরেখার সমীকরণ হচ্ছে এরকম: a2x + b2y + কত c2 = 0, ঠিক আছে? c2 = 0। তারপরে হচ্ছে 3 নম্বর যে সমীকরণটা দেওয়া আছে, এই যে এইটা সরলরেখাটা দেওয়া আছে, তার সমীকরণ ধরো এরকম: a3x + b3y + c3 = 0, ঠিক আছে? এখন আমার কোশ্চেন বা হচ্ছে আমার যে সূত্রটা আমি পড়তেছি সেটা কি? যে 3টি সরলরেখার সমবিন্দু হওয়ার শর্ত। শর্তটা আমি এখন লিখতেছি। শর্তটা হচ্ছে এরকম যে 3টে জিনিস নির্ণায়ক a1 b1, a1 b1 c1, a2 b2 c2, a3 b3 c3। এই 3টা নির্ণায়ক যখন 0 হবে, এই 3টা নির্ণায়ক যখন 0 হবে তখনই কি তারা সমবিন্দু হবে, ঠিক আছে? সবাই যদি লিখে থাকো তাহলে বলবো যে লিখছি। সবাই যদি লিখে থাকো তাহলে বলবো যে লিখছি। সবাই যদি লিখে থাকো তাহলে বলবো যে লিখছি, ঠিক আছে? আমি দেখতেছি। সবাই যদি লিখে থাকো তাহলে বলবা। আজকের বোর্ড অনেক ক্লিয়ার মানে কি? ও আচ্ছা, এখানে আবার একটু কাহিনী আছে, সেটা হচ্ছে নর্মালি এরকম হয় না, ফিল্টার আছে কিছু, ফিল্টার ইউজ করার কারণে একটু সাদা লাগতেছে, ঠিক আছে? আর কিছু না। আচ্ছা, লিখছো, আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে ওকে। তারপরে দেখো কোনটা করা যায়। তারপর যেটা সেটা হচ্ছে যে দুইটি সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায়, দুইটা সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায় এরকম সরলরেখার সমীকরণ। দুটি সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায় এরকম সরলরেখার সমীকরণ। এরকম সরলরেখার সমীকরণ, সরলরেখার সমীকরণ। ভালো করে চিত্রটা খেয়াল করো, ঠিক আছে?
চিত্রটা ভালো করে একটু খেয়াল করো যে আমি কি বুঝাইতে চাইতেছি, ঠিক আছে? সো ধরো একটা সরলরেখা হচ্ছে এইটা, ঠিক আছে, আর একটা সরলরেখা হচ্ছে এইটা, ভালো কথা, তারা পরস্পর ছেদ করছে এই বিন্দুটাতে। এখন কথা হচ্ছে দুইটা সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায়, ঠিক আছে? এখন ছেদবিন্দু দিয়ে কিন্তু হাজারটা সমীকরণ হইতে পারে। কেমন হইতে পারে ভালো করে একটু খেয়াল করো, তাহলে বুঝবা যে মানে উপরের তথ্য মতে যে দুইটা সরলরেখার ছেদবিন্দু দিয়েই যাবে এরকম একটা সরলরেখা হইতে পারে, এরকম হইতে পারে, একটা শর্ত পূরণ করছে না যে দুইটি সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায় এরকম সরলরেখার সমীকরণ, তো এটা হইতে পারে, আবার এইটাও হইতে পারে, এইটা হইতে পারে, ছেদবিন্দু দিয়ে তো গেছেই, আবার কি এইটাও হইতে পারে, হাজার হাজার কোটি কোটি তুমি সমীকরণ বানাইতে পারো। নর্মাল যে সূত্রটা সেটা হচ্ছে এরকম, ধরো এই একটা সরলরেখা, ঠিক আছে, এই সরলরেখার সমীকরণ হচ্ছে এইটা, যে একটি সরলরেখা প্লাস কে অপর সরলরেখা ইকুয়াল টু 0, ঠিক আছে? এখানে একটি সরলরেখা বলতে এই যে সরলরেখাটা তার সমীকরণ, ঠিক আছে? অপর যে সরলরেখাটা লেখা আছে এটা বলতে আসলে এই যে কালো যেই সরলরেখাটা আছে তার সমীকরণটা এখানে বসাইতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে নর্মাল সূত্রটা। দুটি সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায় এরকম সরলরেখার সমীকরণ যদি তোমাকে নির্ণয় করতে বলে তখন তুমি এই জিনিসটা করবা, একটি সরলরেখা লিখবা প্লাস কে অপর সরলরেখা লিখবা ইকুয়াল 0 দেবা, ঠিক আছে? এটা গেল। তারপরে কোনটা, তোমরা একটু যে কাজটা করবা সেটা হচ্ছে তোমাদের টাইমলাইন একটু শেয়ার দিও, ঠিক আছে? তোমাদের টাইমলাইন একটু শেয়ার দিও, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে দুইটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণ, দুইটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণ, ঠিক আছে? সো এই টপিকটা আমি আগে পড়াইছি, তাও আমি জাস্ট বুঝাই রাখি, ঠিক আছে? সো ধরো দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত কোণ, ব্যাপারটা আসলে কেমনে আসছে। সাপোজ ধরো একটি স্থানাঙ্ক ব্যবস্থা সে এরকম, ঠিক আছে? সো যে কোনো একটা সরলরেখা যদি আমি আঁকি, সাপোজ ধরো এই সরলরেখাটা হচ্ছে এরকম সরলরেখা, এই সরলরেখার অবশ্যই একটা ঢাল আছে, এই ঢালটা হচ্ছে M1 ঢাল বিশিষ্ট একটা রেখা, M1 এটা হচ্ছে M1 ঢাল বিশিষ্ট একটা রেখা, ঠিক আছে? আবার একটা সরলরেখা ধরো এরকম, ঠিক আছে? এই যে রেখাটা আমি আঁকলাম তার ঢাল হচ্ছে M2, তাহলে তাদের মধ্যকার কি হয়েছে, কোণ উৎপন্ন হয়েছে না? কোণগুলো কি কোণগুলো হচ্ছে এইটা, এই যে এটা একটা কোণ, ঠিক আছে, এটা একটা কোণ, এটা একটা কোণ, এইটা একটা কোণ, এইটাও একটা কোণ, ঠিক আছে? টোটাল মানে 4টা কোণ, বাট দুইটা একই জিনিস, যেমন এটা বিপরীত কোণ, যে এইটার বিপরীত কোণ হচ্ছে বিপ্রতীপ, কি বললাম, বিপ্রতীপ, এই বিপরীত কোণ হচ্ছে এইটার বিপরীত কোণ হচ্ছে এইটা, তার মানে আলটিমেটলি দুইটা আমি কি পাইছি, কোণ পাইছি, একই মানের দুইটা আর কি, ঠিক আছে? টোটাল 4টা। ওকে, তাহলে বলা যেতে পারে যে এটা ধরো যে থিটা, ঠিক আছে? প্রত্যেকটা থিটার বিভিন্ন মান থাকবে। সো থিটা নির্ণয় করা জিনিসটা সেটা হচ্ছে এরকম, যে টেন থিটা ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস M1 মাইনাস M2 1 প্লাস M1 M2, ঠিক আছে? যখন দুইটা সরলরেখার ঢাল দেওয়া থাকবে এই M1 M2 আকারের, ঠিক আছে, তখন তুমি এইভাবে তাদের মধ্যকার দুইটা সরলরেখার মধ্যকার যে কোণটা, যে থিটা, এই থিটা তুমি নির্ণয় করতে পারবা, ঠিক আছে? সো এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা বা কোনো সমস্যা আছে কিনা একটু জানাইও, ঠিক আছে? এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা বা কোনো সমস্যা আছে কিনা একটু জানাইও আমাকে, ঠিক আছে? আচ্ছা, সবাই ক্লিয়ার? আজকে একটু গরমটা বেশি না, শীতকাল তাই ভালো ছিল, আরামসে ক্লাস নিতে পারতাম, এখন ঘাইমেটিম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, ইসলামিয়া ক্লিয়ার হয়েছো? ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, ওকে, চলবে। এখন চলো এই চ্যাপ্টারের যে মূল সূত্র বা বেশি যে ম্যাথগুলো আমাদের এই সূত্র দিয়ে করতে হবে, এই কয়েকটা জিনিস দেখে নিই, ঠিক আছে? দুটি সরলরেখা
পরস্পর লম্ব হবার শর্ত, লম্ব হওয়ার শর্ত, দুটি সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত। সো ভালো করে খেয়াল করো লম্ব হওয়ার শর্তটা আসলে কি। সাপোজ ধরো এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, ঠিক আছে, তাদের লম্ব, তার মানে কি তাদের মধ্যকার কোণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে, রাইট? 90 ডিগ্রি নর্মালি এভাবে লেখা হয় না, 90 ডিগ্রির লেখা হয় কেমন জানো? এরকম এরকম করে 90 ডিগ্রি বলা হয় আর কি, ঠিক আছে। সো এরকম করে 90 ডিগ্রি বলা হয়। সো এই যে রেখাটা আছে, এই রেখাটা ধরো যে M1 ঢাল বিশিষ্ট, আর এই রেখাটা হচ্ছে M2 ঢাল বিশিষ্ট, ঠিক আছে। দুইটি সরলরেখা হইলো, তারা পরস্পর কি হলো? লম্ব হইলো। লম্ব হইলে যে শর্তটা হবে বা লম্ব হওয়ার জন্য যে শর্তটা তাদেরকে ফুলফিল করতে হবে সেটা হচ্ছে এরকম, M1 গুণন M2 ইকুয়াল টু -1। তার মানে কি দুইটা সরলরেখার ঢালদ্বয়ের গুণফল যদি কিনা -1 হয় তাহলে সরলরেখা দুইটা পরস্পর কি হবে? লম্ব হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের শর্ত, এই যে এটা আমাদের। এখন দেখো আমি একটু ম্যাথ করাচ্ছি, তোমরা একটু বলবা। -3y + 5 0, ঠিক আছে। আরেকটা সরলরেখা হচ্ছে এরকম 3x - 2y - 6 = 0, ঠিক আছে। প্রমাণ করো যে এই রেখাদ্বয় পরস্পরের লম্ব, পরস্পরের লম্ব, এই রেখাদ্বয় পরস্পরের লম্ব, ঠিক আছে। সো আমাকে প্রথমে কি করতে হবে জানো? এই রেখাটা ঢাল বের করতে হবে, দেন এই রেখাটা ঢাল বের করতে হবে, ঠিক আছে। দুইটা রেখার ঢালদ্বয়ের গুণফল যদি কিনা -1 হয় আমরা নির্দ্বিধায় বলতে পারবো যে রেখাদ্বয় পরস্পর লম্ব, ঠিক আছে। তাহলে আমরা কি করি? এটার ঢালটা বের করি। মনে রাখবা আমি সবসময় শিখাইছি যে একটা সরলরেখা যদি দেওয়া থাকে, সাপোজ ধরো যে কোনো সরলরেখা যদি দেওয়া থাকে, তখন যদি বলে যে ঢাল বের করো, ওই রেখাটা ঢাল বের করো, কি করবা? ওই রেখাটাকে এই আকারে নিয়ে যাবা, y = mx + c, এই ফর্মেটে নিয়ে যাবা। নিয়ে গেলে এখানে যে m এর মানটা আসে সেইটাই আমার ঢাল, ঠিক আছে। এখানে যে m এর মানটা আসে সেইটাই আমার কি ঢাল। তাহলে এই রেখাটাকে এই ফর্মেটে আমাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো নিয়ে যাও, কেমন কি করবা? 2x + 5 এদিকে থাকুক, 3y এর ওই পাশে পাঠিয়ে দিলাম। তাহলে কত কত লেখা যায়? 3y = লেখা যায় হচ্ছে 2x + 5 লেখা যায়। দেন y = কত লেখা যায়? y = লেখা যায় হচ্ছে 2/3x + 5, ঠিক আছে। আবার এখানেও এই জিনিসগুলি করা যাবে, সেটা হচ্ছে কত? 3x - 6 = কত লেখা যাবে? 2y। তাহলে কত কত লেখা যায়? y = লেখা যায় হচ্ছে 3/2। আচ্ছা আমি কি একটু ভুল করছি? একটু দেখো, 3x + 2, হ্যাঁ ভুল করছি, 2y, এখানে +2y, ঠিক আছে। এখন দেখো লেখা যায় 2y = কত লেখা যায়? -3x + 6 লেখা যায় না? যায় না, অবশ্যই যায়। এখানে একটু ভুল করছিলাম, ওকে। এবারে কত লেখা যায়? y = লেখা যাচ্ছে -3/2x + কত? 6/2। এখন দেখো বলছিলাম y = mx + c, y = mx + c, এইখানে যে জিনিসটা আসে সেটাই আমার কি? m। তাহলে এটা হচ্ছে m1 = কত লেখা যাবে? 2/3। দেন আবার y = mx + c, এখানে কি m, এটা m, এটাকে আমরা ধরবো কত? m2। কত ধরবো? m2 এর মান কত আসতেছে? -3/2। এরপরে কি করব? m1 গুণন m2 করব। তাহলে কত কত আসে? 2/3 গুণন কত? -3/2 গুণ করলাম। দুইটা ঢাল দিয়ে আমি গুণ করতেছি, তাহলে কত কত হয়? এই 3 কাটাকাটি চলে যায়, এই 2 কাটাকাটি চলে যায়, তাহলে কত থাকে? -1। যেহেতু ঢালের গুণফলের মান কত হয়েছে? ঢালদ্বয়ের গুণফলের মান হচ্ছে -1, তাহলে আমরা বলতে পারবো রেখাদ্বয় পরস্পর লম্ব, রেখাদ্বয় পরস্পর লম্ব। সো তোমাকে যদি কখনো বলে যে লম্ব রেখা, তাহলে কি হবে? লম্ব রেখা হলেই কি করবা? ঢালদ্বয়ের মানটা গুণ করবা। ঢালদ্বয়ের মানটা যদি গুণ করো তাহলে দেখবা -1 আসবে, ঠিক আছে। তখন তোমরা বলতে পারবা রেখাদ্বয় পরস্পর লম্ব। এখন লম্ব রেখা যদি ক্লিয়ার হয় তাহলে সবাই বলো যে লম্ব রেখা ক্লিয়ার। লম্ব রেখা যদি সবার ক্লিয়ার হয়ে থাকে তাহলে বলবা যে লম্ব রেখা সবার ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। আমি দেখতেছি, বলো। ঠিক আছে, একটু বইলো, সবাই বইলো যে বুঝতে পারছে কিনা, সবাই একটু বইলো, ঠিক আছে, যে বুঝতে পারছো কিনা।
হ্যাঁ শাহরিয়ার কবির, তুমি যেটা বলছো এটা আমি পড়াইছি, ঠিক আছে। প্লাস মাইনাস, আচ্ছা সোহেল প্লাস মাইনাস বলতে কোনটা, এইটা আমি ভুলে আসলে লিখছিলাম, ঠিক আছে, এটা হচ্ছে প্লাস হবে। এটা এই যে রেখাটা আমি লিখছিলাম এটা ঠিক আছে, এটা আমি মাইনাস ভুলে লিখেছিলাম, এটা আসলে প্লাসই হবে, ঠিক আছে। এটা কোশ্চেনে দেওয়া থাকবে, এই দুইটা রেখা কোশ্চেনে দেওয়া থাকবে, বলবে যে তারা পরস্পর লম্ব কিনা প্রমাণ করো, ঠিক আছে। দেন তুমি এইভাবে আসবা, এই দুটো সমীকরণকে y = mx + c এই ফর্মটি নিয়ে যাবা, m এর মান বের করবা, দেন হচ্ছে দুইটা m এর মান গুণ করে দিবা, ঠিক আছে। লম্বরেখা ক্লিয়ার, আচ্ছা লম্বরেখা সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে, তাহলে আমি কি করতে পারি, পরেরটা যেতে পারি, রাইট। ওকে আচ্ছা ঠিক আছে, ওকে 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 বরং বেশি লাগতেছে। আচ্ছা লম্বরেখা হইলে আমাদের হচ্ছে সমান্তরাল রেখা, দুটি সরল রেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত, পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত, ঠিক আছে। সাপোজ ধরো দুইটা সরলরেখা আছে, দুইটা সরলরেখা আছে, ঠিক আছে। সরলরেখার এইটা আর এইটা দুইটা পরস্পর সমান্তরাল সরলরেখা, ঠিক আছে, সমান্তরাল সরলরেখা। সো এই রেখাটার সমীকরণ হচ্ছে এরকম। আচ্ছা আমি আগে বলে নেই যে দুইটা সরলরেখা যদি হয় তাহলে দুইটা ঢাল থাকবে, ঠিক আছে, দুইটা ঢাল থাকবে। যখন ঢালদ্বয়ের মান সমান হবে তখন রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হবে। যখন ঢালদ্বয়ের মান সমান হবে, সাপোজ ধরো এই রেখাটার মান হচ্ছে ঢাল হচ্ছে m1 আর এই রেখাটার ঢাল হচ্ছে কত m2, যখনই আমার শর্ত হচ্ছে এইটা, যে শর্ত কি, শর্ত হচ্ছে এইটা m1 = m2, শর্ত হচ্ছে এইটা, শর্ত হচ্ছে এইটা, ঠিক আছে। শর্ত হচ্ছে কি m1 = যদি m2 হয় তখন কি ঢালদ্বয় পরস্পর মানে রেখাদ্বয় পরস্পর কি হবে, পরস্পরের সমান্তরাল হবে। এখন আরেকটা ট্রিক্স আছে, সো তুমি মানে হচ্ছে সমীকরণ, সরলরেখার সমীকরণ দেখেই কীভাবে বলতে পারবা যে রেখাদ্বয় পরস্পর সমান্তরাল কিনা, ঠিক আছে। মনে রাখবা সবসময় সমান্তরাল রেখার সময়, সমান্তরাল রেখার সময় ax + by, ax + by এই দুইটা জিনিস সেম থাকবে, ঠিক আছে। এখানে হবে c1 = 0, এখানে হবে কত c2 = 0। ভালো করে বুঝতে পারতেছি না, ভালো করে খেয়াল করো যে এখানে যে সমীকরণটা দেওয়া থাকবে, এখানে যে সমীকরণটা দেওয়া থাকবে তার ax + by এই মানটা আর এই রেখার ax + by এই মানটা সেম হবে, ঠিক আছে। c1 c2 আলাদা হবে, c1 c2 আলাদা হবে, কিন্তু সরলরেখার এই দুইটা অংশ পরস্পর সমান হবে বা সেম, একেবারে হুবহু সেম থাকবে, ঠিক আছে। তখন তুমি সরলরেখা দেখেই বুঝতে পারবা যে দুইটা রেখা পরস্পর সমান কিনা, ঠিক আছে, দুইটা রেখা পরস্পর সমান্তরাল কিনা, এই জিনিসটা বুঝতে পারবা, সমান না সমান্তরাল, ঠিক আছে। ওকে এখন যদি এটা ক্লিয়ার হয় তাহলে বলো আমরা ম্যাথ শুরু করব, আমরা একটু বলো যে হচ্ছে এই জিনিসটা ইসে কিনা, ঠিক হয়েছে কিনা। ভাইয়া কমাই ছাড়ো তো ফ্যানটা, কমেও। এখন বলো সবাই ক্লিয়ার কিনা আমি দেখতেছি, বলো। কমে আচ্ছা দেখো ক্লিয়ার কিনা বলো। আচ্ছা ক্লিয়ার, আচ্ছা এরপরে বাকিরা ক্লিয়ার আছে, ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার হয়েছো না, আচ্ছা ঠিক আছে, সবাই মোটামুটি ক্লিয়ার হয়েছে, আমরা ম্যাচ শুরু করব। আমরা কি পড়তেছি, চ্যাপ্টার 3.6, কোনটা পড়তেছি, চ্যাপ্টার 3.6 পড়তেছি, ঠিক আছে, সরলরেখার চ্যাপ্টার 3.6 পড়তেছি, ওকে। এটা হচ্ছে রূপন্তী বইয়ের এক্সাম্পল 2, রূপন্তী বইয়ের এক্সাম্পল 2 নং যে ম্যাথটা ওইটা দেখাচ্ছি, এক্সাম্পল 2, ওকে। কি বলা ছিল, এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল পড়বা, কি পড়বা তুমি, এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল, টাটা এক্স অক্ষের সমান্তরাল এবং টাটা
4x প্লাস কত 3y মাইনাস 6 ইকুয়াল টু 0 এবং x মাইনাস টোয়াইস y মাইনাস 7 ইকুয়াল টু 0। রেখাদ্বয় ছেদবিন্দুগামী রেখার সমীকরণ ঠিক আছে, এটা বের করতে বলছে। সমীকরণ নির্ণয় করো, ভালো করে বুঝো কি বলছে। এক্স অক্ষের সমান্তরাল কথাটা মনে মনে বাদ দেই, ঠিক আছে, বাকিটুক অংশে ফোকাস করি। প্রথমে যে বলা আছে এত এবং এত রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করো। দুইটা রেখার ছেদবিন্দুগামী সরলরেখা যখন বের করতে বলবে তখন আমরা সূত্র কি পড়েছিলাম, যে একটি সরলরেখা, একটি সরলরেখা ধরলাম এইটা, ঠিক আছে। সূত্র পড়েছিলাম কি, একটি সরলরেখা প্লাস কে ইন্টু অপর সরলরেখা ইকুয়াল টু 0। এরকম ছিল না যে দুইটা সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায় এরকম রেখার সমীকরণ কি ছিল, একটি সরলরেখা প্লাস অপর সরলরেখা ইকুয়াল টু 0, ঠিক আছে। তো ওইটাই আমি এখন বলবো যে একটি সরলরেখা কত, যে বলবো এইভাবে যে 4x প্লাস 3y মাইনাস 6 ইকুয়াল টু 0 এবং x মাইনাস টোয়াইস y, ঠিক আছে, মাইনাস 7 ইকুয়াল টু 0। রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী রেখার সমীকরণ কি বলবা, একটি সরলরেখা 4x প্লাস 3y মাইনাস 6 প্লাস কে অপর যে সরলরেখা আছে তার সমীকরণ x মাইনাস টোয়াইস y মাইনাস 7 ইকুয়াল টু 0। এটা হচ্ছে সূত্র দিয়ে আমরা এই সরলরেখাটা বের করে ফেললাম, ঠিক আছে। এরপরের কাজটুকু খেয়াল করে যে কী করি, 4x প্লাস 3y মাইনাস 6 প্লাস kx মাইনাস 2ky মাইনাস 7k ইকুয়াল টু 0, 7k ইকুয়াল টু 0, ঠিক আছে। দেন কি করা যায়, যে এই যে এই এক্সের সাথে এই এক্স, রাইট। সো আমি এক্স যদি কমন নিই তাহলে কত থাকে, যদি এক্স কিনা কমন নিই তাহলে থাকে হচ্ছে 4 প্লাস কে, ঠিক আছে, প্লাস কত থাকে এই যে 3y, এই যে y, তাহলে কত থাকে, আমি যদি y কমন নিই তাহলে কত থাকে 3 মাইনাস 2k থাকে, ঠিক আছে। তারপর কত মাইনাস 6 মাইনাস 7k ইকুয়াল টু 0 থাকে। সো এইটাই আমি 1 নং দিলাম, এটা কয় নং দিলাম, 1 নং দিলাম। এখন আবার কি বলছে, এক্স অক্ষের সমান্তরাল, রাইট। এক্স অক্ষের সমান্তরাল হওয়ার কারণে, এক্স অক্ষের সমান্তরাল হওয়ায়, ভালো করে খেয়াল করো, যদি কিনা আমার কোনো একটা রেখা সমান্তরাল হয়, যদি কিনা কোনো একটা রেখা এক্স অক্ষের সমান্তরাল হয়, যদি কিনা কোনো সময় একটা রেখা এক্স অক্ষের সমান্তরাল হয়, সাপোজ ধরো এটা তোমার এক্স অক্ষ, এই এক্স অক্ষের সমান্তরাল হইলে এই রেখাটার সবসময় এক্সের সহগ 0 হবে। কত হবে, এক্সের সহগ 0 হবে। এক্সের সহগ কত হবে, 0 হবে। মনে রাখবা, এক্স অক্ষের যদি কোনো সমান্তরাল হয় কোনো রেখা, তখন কি হবে, ওই রেখাটার যেই এক্সের সহগটা আছে, এক্সের সহগের মান সবসময় কি হবে, 0 হবে। তাহলে এক্সের সহগ এখানে কে আছে, এই 4 প্লাস কে আছে, এই 4 প্লাস কে এর মান কত হবে, 0 হবে। আমি বুঝতে পারলাম, যদি কিনা কোনো সময় কোনো একটা রেখা এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে এক্সের সহগটা কত হবে, 0 হবে। এক্সের সাথে যে থাকবে তার মানটা কত লিখবো, 0 লিখবো। কথা বুঝতে পারছি, ওকে। সেম প্রসেসে যদি কিনা ওয়াই অক্ষের সমান্তরাল হয়, তাহলে ওয়াই এর সহগটা কত হবে, 0 হবে। ওয়াই এর সহগ তার মানে কি, ওয়াই এর সাথে যে থাকবে তার মানটা কত হবে, 0 হবে। আমি কথা বুঝতে পারছি, ওকে। আমাকে বলা ছিল যে এক্স অক্ষের সমান্তরাল, যেহেতু বলা আছে যে এক্স অক্ষের সমান্তরাল, তাই এক্স অক্ষের সহগের মান, এক্স অক্ষের যে সহগটা ছিল এই সহগের মান আমি 0 লিখবো, ঠিক আছে। তাহলে কে এর মান কত বলতে পারি, কে এর মান বলতে পারি হচ্ছে -4, কে এর মান বলতে পারি -4, ঠিক আছে। এখন কে এর মানটা আমি কি করবো, 1 নঙে বসিয়ে দিব, যা আসে সেইটাই আমার কি এই কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে। সো বলতে পারি যে 1 নঙে কে এর মান বসিয়ে পাই, তাহলে বলবো কি যে 1 নং সমীকরণে কে এর মান বসিয়ে পাই।
বসিয়ে পাই, ঠিক আছে। কি কি পাই, কি এর মান বসাই দাও, কত আসে, এক্স ইন্টু 0 আসে। খেয়াল করো, +4 -4 0 হয়ে যাবে না, 0 হয়ে যাবে। প্লাস কত থাকে, ওয়াই, কে এর মান কত 4, তাহলে কত থাকে -4, তাহলে হচ্ছে 3 প্লাস কত 3 4 2 হচ্ছে 8, প্লাস হচ্ছে 8 থাকে, ঠিক কিনা, প্লাস হচ্ছে 8 থাকবে, এটা প্লাস হচ্ছে 8। তারপরে কত -6 তারপর কত -7 কে, তাহলে হচ্ছে 4 7 28, তাহলে হচ্ছে +28 = 0, ঠিক আছে। তারপরে কত কত বলতে পারবো আমরা, তারপর লিখতে পারবো হচ্ছে যে এইটার মান তো 0ই আসে, রাইট, এতটুকু তো 0ই আসে, x × 0 তো 0ই। তারপরে কত আসে 3y প্লাস কত 3 × 24, 3 × হচ্ছে 24 মাইনাস হচ্ছে 6, আর এটা তো কত 28, ঠিক আছে। সো হিসেব নিকেশ করে বলে দিবা, যা আসে সেটাই আমার অ্যান্সার হবে। ঠিক আছে, সো যেইটা আসবে সেটাই আমার অ্যান্সার হবে। যেইটা আসে সেটাই আমার অ্যান্সার। বলো তোমরা সবাই, বলো অ্যান্সার কত, বলো সবাই, বলো হিসেব নিকেশ করে বলো, সবাই বলবো যে অ্যান্সার কত আসে। আচ্ছা 3 + 8, আমি তো ভুল করছি, এটা 3 + 8 না, তাহলে হচ্ছে 11, তাহলে 11y আসে, ঠিক আছে। তাহলে 11y + 22 = 0, তাহলে কত আসে যে y + 2 = 0 আসে। এটা হচ্ছে অ্যান্সার, এটা হবে অ্যান্সার হবে, এটা হবে আমার অ্যান্সার। সো দেখো সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু বললো যে এই ম্যাথটা সবাই ক্লিয়ার কিনা। ধৈর্য ধরে করতেছো, সবাই একটু শান্ত হয়ে খেয়াল করো যে কি বুঝাইতে চাইতেছি। একটা ম্যাথ যদি আমি করতে যাই, এটার সাথে কয়েকটা ম্যাথ বুঝাই দিই, ঠিক আছে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে তুমি কতটুকু বুঝতে পারতেছো। y + 2 = 0, ঠিক আছে। ওকে ওকে, সবাই ক্লিয়ার? আচ্ছা সবাই ক্লিয়ার কিনা একটু বলো। হ্যাঁ সাবিহা ঠিক আছে, ওকে লামিয়া ঠিক আছে, সবাই ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে ওকে ওকে। আচ্ছা এরপরে যে ম্যাথটা সেটা হচ্ছে রূপন্তী বইয়ের এক্সাম্পল 7। রূপন্তী বইয়ের এক্সাম্পল যে 7 নাম্বার যে ম্যাথটা আছে সেটা করাচ্ছি, ঠিক আছে। 2 - 3 বিন্দু দিয়ে যায়, 2 - 3 বিন্দু দিয়ে যায়, 2 - 3 বিন্দু দিয়ে যায়, বিন্দু দিয়ে যায় এবং twice x plus 11y minus 2 = 0 রেখার উপর লম্ব, 0 রেখার উপর বা উপর লম্ব এরকম সরলরেখা, এরকম সরলরেখার সমীকরণ নির্ণয় করে, এরকম সরলরেখার সমীকরণ নির্ণয় করে, এরকম সরলরেখার সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে। সো দেখো এখন এই ম্যাথ করতে গিয়ে আমি আরেকটা জিনিস শেখাবো তোমাদের, যে আসলে ব্যাপারটা কি হয়, ঠিক আছে। আসলে যে ব্যাপারটা কি হয় সেটা হচ্ছে যে সাপোজ কোনো সময় দেখো, কোনো সময় যদি বলা থাকে, কোনো সময় যদি বলা থাকে যে 3x - 2y + 9 = 0 রেখার লম্ব রেখা বের করো। এটা আমি বোঝাচ্ছি, এটা ম্যাথের অংশ না, মানে ম্যাথেরই অংশ বাট এই রিলেটেড কিছু না, জাস্ট বোঝানোর জন্য বোঝাচ্ছি যে যদি কোনো সময় বলা থাকে যে একটা সরলরেখার লম্ব রেখা বের করো, এর লম্ব রেখা, এর লম্ব রেখা কী করবো জানো, আমি একটু লাল কালি দিয়ে দেখাই যে কী করতে হবে। এই সহগটা এদিকে আনবা, এক্সের সহগটা ওয়াইয়ের স্থানে, ওয়াইয়ের সহগটা এক্সের স্থানে আসবে, ঠিক আছে। এক্সের যে সহগটা আছে সেটা ওয়াইয়ের স্থানে চলে যাবে, আর ওয়াই এর যে সহগটা আছে সেটা কি এক্সের স্থানে চলে যাবে, এবং মাঝখানে যে চিহ্নটা থাকবে, যে মাঝখানে যে চিহ্নটা আছে মাইনাস, মাইনাস থাকলে হয়ে যাবে প্লাস, হয়ে যাবে প্লাস, আর যদি কি না প্লাস থাকে হয়ে যাবে কি মাইনাস, ঠিক আছে। সো আমি যা যা বললাম ওইটা অনুযায়ী এই জিনিসটা হবে
3x মাইনাস 2y প্লাস 9 ইকুয়াল টু 0 রেখার লম্ব রেখার সমীকরণ হচ্ছে এরকম 2x 3y মাঝখানে ছিল কি মাইনাস দিতে হবে কি প্লাস, ঠিক আছে, প্লাস কে ইকুয়াল টু 0, ঠিক আছে। এইভাবে তোমার যে কোনো সরলরেখা দেওয়া থাকুক না কেন তুমি ইচ্ছা করলে কি করতে পারবা তার লম্ব রেখাটা বের করতে পারবা, ঠিক আছে। যে কোনো সময়ই তুমি কি করতে পারবা লম্ব রেখাটা বের করতে পারবা। কি করবা, এক্স এর সহগ ওয়াই এর স্থানে, ওয়াই এর সহগ এক্স এর স্থানে আনবা, প্লাস এইখানে যে চিহ্নটা দেওয়া থাকবে মাঝখানে যে চিহ্নটা দেওয়া থাকবে যদি কিনা মাইনাস থাকে হয়ে যাবে প্লাস, আর যদি কিনা প্লাস থাকে তাহলে হয়ে যাবে কি মাইনাস, মানে চেঞ্জ করে দিবা, আর কোনো কথা নেই। প্লাস কে ইকুয়াল টু 0, এইভাবে তুমি যে কোনো রেখা দেয়া থাকুক না কেন তুমি ইচ্ছা করলে কি করতে পারবা তার লম্ব রেখাটা বের করতে পারবা, ঠিক আছে। সো আমরা এতটুকু বুঝলাম, আশা করি সবাই বুঝতে পারছো। এখন দেখো কি করতে হবে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম যে 2x প্লাস 11y মাইনাস 2 ইকুয়াল টু 0 রেখার উপর লম্ব এরকম রেখার সমীকরণ বের করতে বলছে। তাহলে বলবো যে 2x প্লাস 11y মাইনাস 2 ইকুয়াল টু 0 রেখার লম্ব রেখা, রেখার লম্ব রেখা, লম্ব রেখা কি হবে এক্স এর সহগ ওয়াই এর স্থানে, ওয়াই এর সহগ এক্স এর স্থানে। তো এক্স এর সহগ কি ওয়াই এর স্থানে চলে যাবে, তাহলে কত লিখতে পারবো 11x টুয়াইস ওয়াই, মাঝখানে ছিল কি প্লাস হয়ে যাবে কি মাইনাস, প্লাস কে ইকুয়াল টু 0। এটাকে আমি 1 নং ধরলাম, এটাকে কি করব 1 নং ধরবো, ঠিক আছে। এই যে রেখাটা বের করলাম এই রেখাটাই কিন্তু আমার 2 - 3 বিন্দু দিয়ে যায়, রাইট। 2 - 3 বিন্দু দিয়ে যায়, এটা কিন্তু একটা মানে আমার ছিল রিকোয়ারমেন্ট ছিল যে যেই জিনিসটা আমি বের করব বা যেই সমীকরণ আমি বের করবো এটা কি হবে 2 - 3 বিন্দু দিয়ে যাইতে হবে, ঠিক আছে। এমনি বলা ছিল কোশ্চেনটা যে 2 - 3 বিন্দু দিয়ে যায় এবং এত রেখার উপর লম্ব এরকম সরলরেখার সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে। সো আমি কি করলাম প্রথমে এই যে সমীকরণটা দেওয়া ছিল এত রেখার লম্ব রেখাটা বের করে ফেললাম, দেন লম্ব রেখাটাই তো আমার কি হবে 2 - 3 বিন্দু দিয়ে যাবে, ঠিক আছে। তাহলে বলতে পারবো 1 নং রেখা 2 - 3 বিন্দুগামী হলে, বিন্দুগামী হলে 1 নং রেখা 2 - 3 বিন্দুগামী হলে কি বলা যাবে 11 × 2। মনে রাখবা কোন সমীকরণ বা কোন সরলরেখা যদি কোনো বিন্দুগামী হয় তাহলে ওই বিন্দু দিয়ে ওই সরলরেখাটা সিদ্ধ হবে, বা সোজা বাংলায় ওই বিন্দুটা আমরা কি করতে পারবো ওই সরলরেখায় ডিরেক্ট বসাইতে পারবো, ঠিক আছে। তাহলে এই প্রথমটুকু কি এক্স এর মান, কমার পরে কি থাকে ওয়াই এর মান, এই এক্স এর জায়গায় 2 বসাবো, ওয়াই এর জায়গায় -3 বসাবো, ঠিক আছে। আমি ওইটাই করতেছি 11 × 2 - 2 × কত -3 প্লাস কে ইকুয়াল টু 0। লিখতে পারবো না, অবশ্যই লিখতে পারবো। দেন কি বলা যায় 22 + 6 প্লাস কে ইকুয়াল টু 0 বলা যায়। তাহলে কি বলা যাবে কে এর মান বলা যাবে হচ্ছে -28। এখন কি করবা কে এর মান 1 নং বসাই দিবা, কাহিনী শেষ, ঠিক আছে। ওকে, কে এর মান 1 নং বসিয়ে পাই, কে এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, দেখতে না 1 নং সমীকরণে বসিয়ে পাই। কি বসাবো 11x - 2y - 28 = 0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো কে কে বুঝতে পারছো, কে কে বুঝতে পারো না একটু জানাইও, ঠিক আছে। কে কে বুঝতে পারছো বা কে কে বুঝতে পারো না একটু জানাইও। আচ্ছা, ডান লিখছে একজন, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ওকে। আচ্ছা, সবারই আশা করি ক্লিয়ার হয়ে গেছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ করবো, এটা অনেকবার বোর্ডে আসছে। এটা হচ্ছে রূপন্তী বইয়ের হচ্ছে তোমার 5-এর 3 নাম্বার, 3 নাম্বার যে ম্যাথটা আছে ওটা। ত্রিভুজ ABC
এর শীর্ষবিন্দু এ 1,1, এটা ত্রিভুজের ম্যাথ, ঠিক আছে। এ 1,1, তারপরে কত বি 3,4 ও সি 5,-2, এ বি ও এসি এর মধ্যবিন্দু সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো এবং দেখাও যে এই ম্যাথটা সোজা, ঠিক আছে, বুঝতে পারলে ইজি জিনিস। দেখাও যে তা বিসি রেখার সমান্তরাল। সো আমাকে কি দেওয়া আছে? বিসি রেখার সমান্তরাল, রাইট। সো আমাকে দেওয়া আছে একটা ত্রিভুজের 3টা বিন্দু দেওয়া আছে, 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে। বলছে সাপোজ ধরো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজটা। ত্রিভুজের একটা বিন্দু হচ্ছে এ, ধরো যে এই বিন্দুটা হচ্ছে এখানে 1,1, এরপর হচ্ছে কত বি বিন্দু কত দেওয়া আছে? বি বিন্দু দেওয়া আছে হচ্ছে 3, 4। তাহলে ধরো যে এই বি বিন্দু হচ্ছে এটা, এটা কত হবে? 3,4 হবে, ঠিক আছে। দেন সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 5-2, এটা বসাই দেই, ঠিক আছে। এরপরে কথাটা খেয়াল করো, এ বি ও এসি এর মধ্যবিন্দুর সংযোগ রেখা। তা আমরা ধরে নেব এ আর বি এর মধ্যবিন্দু যেটা, সেটা হচ্ছে ডি। সেটা কত? এই ডি বিন্দু, এটা কত? ডি বিন্দু। আর এ আর সি এর যে মধ্যবিন্দু সেটা হচ্ছে ই বিন্দু। সেটা কি বিন্দু? ই বিন্দু, ঠিক আছে। কোশ্চেনে বলছে এই ডি ই রেখার সমীকরণ বের করতে, ঠিক আছে। এখন ধাপে ধাপে আসি, যে দুইটা বিন্দু দেওয়া থাকলে তার মধ্যবিন্দু নির্ণয় করতে পারি না? অবশ্যই পারি। তোমরা ডি বিন্দু আর ই বিন্দুর মান বের করে দাও, খুব দ্রুত বের করবা যে ডি বিন্দু আর ই বিন্দুর স্থানাঙ্ক কী হবে। ডি বিন্দু আর ই বিন্দুর স্থানাঙ্ক কী হবে? বলা আছে যে এ বি এর মধ্যবিন্দু হচ্ছে ডি আর এ সি এর মধ্যবিন্দু হচ্ছে ই। কুইক সবাই বের করবা, যারা দেখতেছো সবাই একটু কোঅপারেট করবা, তাহলে ক্লাসটা খুব ইজিলি করা যাবে। তাড়াতাড়ি বলবা সবাই। হ্যাঁ সাবিহা সুহি, তুমি যেটা বলছো যে কে এর আগের চিহ্ন কি অলওয়েজ প্লাস হবে কিনা? হ্যাঁ, আগে যে সূত্র দেখাইছিলাম ওইটা অলওয়েজ কে সূত্র প্লাসই হবে, ঠিক আছে। কে এর আগে সবসময় প্লাস সাইনই হবে, ঠিক আছে। কে এর মান পরে অন্য কিছু বেরোক, সমস্যা নেই, বাট তুমি যখন সূত্র অ্যাপ্লাই করবা তখন কে এর মান অলওয়েজ পজিটিভই লিখবা, ঠিক আছে। শাহরিয়ার কবির 2.5, 3 - 0.5, 2.5। আচ্ছা বাকিরা কি বলো? আচ্ছা এই সাবিয়া সুই সুন্দর করে লিখছে, ঠিক আছে। শাহরিয়ার কবির একটা জিনিস একটু ক্লিয়ার করো, সেটা হচ্ছে যখন সরলরেখা পড়বা বা সরলরেখা যেই জিনিসগুলি লিখবা আর কি, বিন্দুগুলা বিশেষ করে, তখন কোনো পয়েন্ট দিবা না, সমস্ত আকারে রাখবা, ঠিক আছে। এত সমস্ত এত বাই এত আকারে রাখো, ভগ্নাংশ আকারে রাখো, কিন্তু কখন হচ্ছে পয়েন্ট আকারে লিখো না, ঠিক আছে। লামিয়া ঠিক আছে, সাবিহা সুই ঠিক আছে, ওকে। 2/5/2, উম্মে ফাতেমা আনিসারটা ঠিক আছে, 3 - ½ ওকে, ঠিক আছে, সবারটা মোটামুটি ঠিক আছে, ওকে। ডি বিন্দুর যে মানটা সেটা হচ্ছে 2/5/2, কত? 2/5/2। আর ই এর যে মানটা সেটা হচ্ছে 3 - ½ তাহলে আমরা ডি রেখার সমীকরণ বের করতে পারি না? দুইটা বিন্দু পাইলেই তো আমার হয় নাকি? দুইটা বিন্দু পাইলেই আমি কি করতে পারি? দুই বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ বের করতে পারি। অ্যাজ ইউ উইশ করে ফেলবা। ডি রেখার সমীকরণ, ডি রেখার সমীকরণ কি করতে পারবা? x - x1, ধরো এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2, x - x1 ডিভাইডেড বাই কি বলা যাবে? 2 - 3, দেন কত?
ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত হয় 5/2 লেখা যায়, দেন কি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, তাহলে প্লাস হাফ লেখা যায়, যায় না যায় না, অবশ্যই যায়, ইজিলি যায়। তাহলে কত কত লিখতে পারবা, এক্স মাইনাস টু মাইনাস ওয়ান ইকুয়াল কত লেখা যাবে, ওয়াই মাইনাস 5/2 ডিভাইডেড বাই কত লেখা যায় 2, এখানে 6 হইতো, তাহলে 3 2 6, এটা কত লেখা যায় 3 লেখা যায়, ঠিক আছে কিনা। তারপরে কত কত লেখা যায় 3x মাইনাস 3 2 6 মাইনাস ওয়াই প্লাস কত 5/2। এরপরে কী কী জিনিস লেখা যাইতে পারে ভালো করে খেয়াল করো, কত কত লেখা যায় 3x প্লাস ওয়াই, 3x প্লাস ওয়াই এগুলো লেখা যায় হচ্ছে 6 প্লাস 5/2। যদি লসাগু করে তাহলে কত পাবো 3 2 6, 3 6 2 12, 12 আর 5 হচ্ছে 17, ঠিক আছে। তাহলে 17/2 তাহলে কত হয় আলটিমেটলি -17/2 ইকুয়াল টু 0 হয়, এরকম হবে অ্যান্সারটা, ঠিক আছে, এরকম হবে অ্যান্সারটা। আমি কি আবারও ভুল করছি কিছু না, ঠিক আছে, ঠিক আছে, এরকম হবে অ্যান্সারটা, ঠিক আছে, এরকম অ্যান্সারটা হবে। এটা গেল, এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার, ডি রেখার অ্যান্সার গেল এটা, ঠিক আছে। এরপরে কি বলছে, কোশ্চেনে বলছিল তিন 6 মাইনাস 3x করতে আসলে একটু করো, ঠিক আছে, এটা গেল। দেন এই রেখাটা যেটা করবা, এই যে বি, এই যে ডি রেখা বের করলাম আমরা, ডি রেখার সমীকরণ তো এটা, রাইট। সো আমার যে পরের যে অংশটা আছে, পরের অংশটার জন্য আমি লিখতেছি এখন, ডি রেখার সমীকরণ কত ছিল, ডিই রেখার সমীকরণ যে 3x মাইনাস ওয়াই মাইনাস 17 বাই কত 2 ছিল, এই তো, থ্রি এক্স প্লাস হয়েছিল মনে হয়, ছিল, ঠিক আছে। এখন এই রেখাটা ঢাল বের করতে হবে, ডি যে রেখাটা দেওয়া ছিল এই রেখাটা ঢাল বের করতে হবে। কেন বের করবো, যে ওয়াই ইকুয়াল কত লিখবা -3x প্লাস 17/2 লিখবা, এই তো। এই রেখাটা কি করলাম, এই রেখাটাকে আমি y ইকুয়াল টু mx প্লাস c এই ফর্মটা নিয়ে গেলাম, যেখানে m এর মান কত পাবো, এখানে হচ্ছে m1 এর মান পেলাম ধরো -3, কেমনে পেলাম, y ইকুয়াল টু mx, m ইন্টু x, তাই, তাহলে m এর মান কত বেরোলো -3 বেরোলো। এখন সমান্তরাল রেখা হইলে কি হইতো, ঢাল দ্বয় সমান হইতো, ঠিক আছে। তাহলে ডি রেখার ঢাল পেলাম কত m1, m1 এর মান কত পেলাম -3 পেলাম, ঠিক আছে। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই বিসি রেখার ঢালটাও বের করতে হবে। আমরা ধরে নিলাম বিসি রেখার ঢাল কত m2, দুই বিন্দুগামী সরল রেখার ঢাল নির্ণয় শিখেছিলাম না, কি ছিল, দুই বিন্দুগামী সরলরেখার ঢাল ছিল যে তোমার কি বলে এটা কোটিদ্বয়ের অন্তর, তাহলে কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর, তাহলে কোটিদ্বয় কত, এই যে 4, এই কত -2, তাহলে কত হয় 4 + 2 হয়, 4 মাইনাস ইন্টু -2 তাহলে কত হয় 4 + 2 হয়, গেল, ঠিক আছে। তারপরে কত হয় ভুজদ্বয়ের অন্তর, তাহলে কত হবে 3 - 5 হবে, তাহলে কত কত লেখা যায়, উপর হচ্ছে দেখো ভালো করে 6, কত 4 2 6 হয়, নিচে কত থাকে -2, রাইট। তাহলে আলটিমেটলি কত থাকে -3 থাকে, ঠিক কিনা। যেহেতু m1 আর m2 এর মান পরস্পর সমান, তাহলে আমরা বলতে পারবো ডি রেখা সমান্তরাল কি বিসি রেখা, ঠিক আছে। এইটাই আমরা কি বলছিল, দেখাও যে বলছিল না, তাহলে বলবো যে শর্ট, শেষ। এখন বলো তোমরা সবাই এই ম্যাথটা বুঝতে পারছো কিনা, ক্লিয়ারলি সবাই বুঝতে পারছো কিনা একটু জানাইও। সবাই বুঝতে পারছো কিনা একটু জানাইও। (3x - 2y - 11) আচ্ছা, সমীকরণ যেটা থাকে তোমরা যেটা হিসাবে আসছো ওইটাই লিখো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। বাট আমার এই জিনিসটা -3 আসবে আর কি, ঠিক আছে। এটা ভুল হইতে পারে, তোমরা হিসাব নিকেশ করে দেখো যে ঠিক হয়েছে কিনা।
ক্লিয়ার? আচ্ছা সবাই ক্লিয়ার মোটামুটি? আচ্ছা আশিসের দিকে ক্লিয়ার? ওকে আচ্ছা সবাই মোটামুটি ক্লিয়ার হয়েছে? ওকে চলবে। আচ্ছা আমরা আরেকটা রেখাতে চলে যাই, আর অনেক কিছু বাকি আছে আমাদের। এটা হচ্ছে রূপন্দি বইয়ের 6-এর কত? 6-এর 4। যদি x/a প্লাস y/b ইকুয়াল টু 1 সরল রেখাটি twice x minus y minus 1 equal to 0 এবং 3x minus 4y plus 6 equal to 0 রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায়, এবং 4x plus 3y minus 6 equal to 0 রেখার সমান্তরাল হয়, এই ম্যাথটা বুঝলে অনেক জিনিস ক্লিয়ার হয়ে যাবে। তবে a ও b এর মান নির্ণয় করো, ঠিক আছে? সো কিভাবে বের করতে পারবা বলো, কিভাবে বের করতে পারবা বলো, সবাই বলো, একটু চিন্তা করো যে কি কি দেওয়া আছে। বলা আছে কি যে যদি এত সরল রেখাটি এত এবং এত রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায় এবং এত রেখার সমান্তরাল হয়, তবে এ ও বি এর মান নির্ণয় করো বলা আছে, রাইট? সো আমাকে প্রথমে এই দুইটা রেখার ছেদবিন্দু বের করতে হবে, ঠিক আছে? তাহলে বলবা twice x minus y minus 1 equal to 0 আর কি 3x minus 4y plus 6 equal to 0 রেখাদ্বয়ের ছেদবিন্দু নির্ণয়। এটা ছেদবিন্দু কত কত আসবে বলো তো, সবাই বলো। এত রেখাদ্বয়ের ছেদবিন্দু কত কত আসবে? তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো, বজ্রগুণন ইউজ করতে পারো, আমি ছেদবিন্দু নির্ণয় শিখাইছি অলরেডি, ঠিক আছে? সো তোমরা সবাই বলো যে ছেদবিন্দু কত কত আসে। বাকি একটু কাজ তোমাদেরই, ঠিক আছে? আমি জাস্ট দেখাই দেবো যে এভাবে করতে হবে। তাড়াতাড়ি কইরো, ঠিক আছে? সব বইলো ছেদবিন্দু কত কত আসে একটু বইলো। ছেদবিন্দু কত কত আসে তাড়াতাড়ি বলো। কত কত আসে তাড়াতাড়ি সবাই ক্যালকুলেটর বসো। 2 3। আচ্ছা সাজিদ, থ্যাংক ইউ। 2 3 তোমার উত্তর কারেক্ট হয়েছে। বাকিরা আর কেউ দেখতেছি? টু থ্রি। আচ্ছা ঠিক আছে, ওকে একজনই অ্যান্সার দিছো, ওকে ঠিক আছে। 2 3। তাহলে ছেদবিন্দু কত বেরোলো? 2 3। ছেদবিন্দু কত কত বেরোলো? ছেদবিন্দু কত কত? 2,3। ঠিক আছে, গেল, এটা গেল। আচ্ছা আবার আরেকটা ক্লু দেওয়া আছে, যেটা কি বলা আছে যে এত রেখার সমান্তরাল রেখা, ঠিক আছে? কোনো সময় যদি বলে যে এত রেখার সমান্তরাল রেখা কেমন নির্ণয় করবা, সবসময় মনে রাখবা যে 4x plus 3y minus 6 equal to 0 রেখার সমান্তরাল সরলরেখা,
কেমন নির্ণয় করতে হবে ভালো করে খেয়াল করো, ভালো করে সবাই খেয়াল করো যে কি বলতেছি আমি। এত রেখার সমান্তরাল সরলরেখা যখন বলবে তখন এতটুকু জিনিস ফিক্স রাখবা, এক্স আর ওয়াই এর সহগ ফিক্স রাখবা যে এত রেখার সমান্তরাল সরলরেখা হচ্ছে 4x + 3y + k = 0। ঠিক আছে, এই এতটুকু জিনিস আমার সেম রাখতে হবে, এতটুকু জিনিস কি রাখতে হবে, সেম রাখতে হবে। ঠিক আছে, এত রেখার সমান্তরাল সরলরেখা যদি বলে তখন কি রাখবা, এই এতটুকু জিনিস এক্স এর সহগ প্লাস ওয়াই এর সহগ এই বক্সটুকু একেবারে হুবহু লিখবা + k = 0। ঠিক আছে, এই 2 নং। ঠিক আছে, এই 2 নং আমি দিলাম। তাহলে এই 2 নং কিন্তু এই ছেদবিন্দুগামী, ভালো করে খেয়াল করো, বলা ছিল যে এত সরলরেখাটি এত এবং এত রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায় বলা ছিল। আচ্ছা, ছেদবিন্দু বের করছিলাম 2, 3। তাহলে যেই সরলরেখাটা নির্ণয় করতে হবে ওই সরল রেখাটা 2, 3 বিন্দুগামী হবে। ঠিক আছে, আবার যেই সরলরেখাটা নির্ণয় করতে হবে সেই সরল রেখাটাই আমার কি হবে, 4x + 3y - 6 = 0 রেখার সমান্তরাল হবে। ঠিক আছে, সো আমি বিন্দুটা বের করছি এবং কি সমান্তরাল সরলরেখাটা বের করছি। তাহলে যেই সমান্তরাল সরলরেখাটা আমি নির্ণয় করেছি সেইটাই কি হবে, 2, 3 বিন্দুগামী হবে না, হবে। তাহলে বলতে পারবো 2 নং রেখা 2, 3 বিন্দুগামী হওয়ায়, 2, 3 বিন্দুগামী হওয়ায় কি বলা যাবে, মনে রাখবা কোন একটা সরলরেখা যদি কোন একটা বিন্দুগামী হয় তাহলে ওই বিন্দু দিয়ে ওই সরলরেখাটা কি হয়, সিদ্ধ হয়, বা সোজা বাংলায় ওই বিন্দুটা তুমি কি করতে পারবা, ওই সরলরেখাটাতে ডাইরেক্ট বসাইতে পারবা। তাহলে এটা হচ্ছে এক্স এর মান, এটা কি ওয়াই এর মান, রাইট। সো এই বিন্দুটা আমি এখানে বসাই দেব। তাহলে 4, 2 প্লাস কত হবে 3 + k = 0। ঠিক আছে, তারপর আরও জিনিস বলা যাবে, 4 × 2 = 8, কত 4 × 2 = 8, তারপরে কত 3 × 3 = 9 + k = 0। তাহলে কে এর মান যদি বের করো, হিসেব নিকাশ করো, আসবে কত 8, 8, 16, 17, তাহলে -17। ঠিক আছে, মাইনাস কত আসে, 17 আসে। এখন কে এর মানটা 2 নঙে বসাই দিবা, কে এর মানটা 2 নঙে বসাই দিলে কাহিনী শেষ। কে এর মান 2 নঙে বসিয়ে পাই, বসিয়ে কি পাই, 4x + 3y - 17 = 0। এখন কি করব জানো, এই সরল রেখাটাকে এই ফর্মে নিয়ে আসব, x/a + y/b = 1, এই ফর্মে নিয়ে আসতে পারলে কাহিনী শেষ। কি করব, 4x - 17 দ্বারা ভাগ করব প্লাস কত 3y - 17 দ্বারা ভাগ করব। এখানে কিন্তু 0 না, এখানে সবসময় কত হবে, 1 হবে ভাগ করার পরে। ঠিক আছে, তাহলে এই ফর্মেটে কি আসছে ভালো করে খেয়াল করো। এখানে x কিন্তু x এর সহগ 1, এখানে x এর সহগ কত 4। তাহলে কি করতে হবে, লব আর হর দুইটারই কি করতে হবে, 4 দ্বারা ভাগ করতে হবে, তাহলেই হবে। তাহলে 4 দ্বারা যদি ভাগ করি লব আর হরকে, তাহলে কত আসে, এটা এখানে শুধু x থাকে, এর কত থাকে 17/4, 17/4 থাকে, প্লাস কত লেখা যায়, এটা লেখা যায় হচ্ছে 17/3 লেখা যায়, ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে, এখন হচ্ছে এইটার সাথে এটা মিলাই দেখো, x/a + y/b = কত থাকে, 1 থাকে। তাহলে a এর মান আসবে হচ্ছে 17/4 আর b এর মান হবে 17/3, কাহিনী শেষ, এটাই ম্যাথ। ঠিক আছে, সো এইভাবে তোমাকে ম্যাথগুলা সমাধান করা লাগবে। ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারবো যে এর মান কত, এর মান হচ্ছে তোমার 17/4, এর মান হচ্ছে 17/4 আর বি এর মান হবে হচ্ছে 17/3, এটা আমার অ্যান্সার। ঠিক আছে, সো এই ম্যাথটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাইও, এই ম্যাথটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাবা, আমি দেখতেছি। ঠিক আছে, ম্যাথ যদি করতে পারো অনেক সুন্দর করে করতে পারবা, আরামসে করা যায় ম্যাথ। সো বলো দেখো তাড়াতাড়ি, এর মান 17/4, বি এর মান 17/3, হ্যাঁ সহি, ঠিক আছে। আশিসের দিকা হয়েছে, ওকে ঠিক আছে। সাজিদ বুঝতে পারছো, থ্যাংক ইউ। বাকিরা এই যে পোলাপাইন আসে আর যায়, ঠিক আছে, যারাই ম্যাথটা শুরু করো, ক্লাসটা শুরু করে একটা শেষ পর্যন্ত থাকো, নাহলে কিছুই বুঝবা না। পরবর্তী যদি দেখে নাও সেটা ভিন্ন কথা, বাট যদি কিনা আর না দেখো তোমাদের নিজেদের লস। আচ্ছা ওকে, ঠিক আছে।
ওকে, এটা হচ্ছে রূপন্তী বইয়ের 10-এর 4, রূপন্তী বইয়ের 10-এর 4, রূপন্তী বইয়ের 10-এর 4 নাম্বার যে ম্যাথটা সেটা করাচ্ছি। তো বলা আছে এটা হচ্ছে দুইটা রেখা 9y + 13 = 0 এবং 9x - 5y + 11 = 0 এর ছেদবিন্দুগামী রেখার সমীকরণ। এর ছেদবিন্দুগামী এবং x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এরকম সরলরেখার সমীকরণ নির্ণয় করে, এরকম সরলরেখার সমীকরণ নির্ণয় করো। আজকে কি এটা পড়বই খালি? আচ্ছা দেখো, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এত এবং এত রেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে হবে, রাইট? সো এত এবং এত রেখা ধরে ছেদবিন্দুগামী সরলরেখা সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে এই দুইটা রেখার ছেদবিন্দু আগে বের করতে হবে, এই রেখা দুইটার ছেদবিন্দু বের করতে হবে। তাহলে কি করবা? সবাই করবা তাড়াতাড়ি। 5x - 9y + 13 = 0 আর হচ্ছে 9x - 5y + 11, এই দুইটা রেখার ছেদবিন্দু কুইক বের করে দাও, তাড়াতাড়ি বলবা। বিশাল বিশাল মান আসে, তোমরা সবাই বলবা যে এত এবং এত রেখা দ্বয়ের ছেদবিন্দুর মানটা আমার কত আসে, তাড়াতাড়ি বলো। তাড়াতাড়ি সবাই একটু বলবা যে এত এবং এত রেখা দ্বয়ের ছেদবিন্দুর মানটা কত আসে। আমি দেখতেছি সবাই বলবা তাড়াতাড়ি। যারা দেখতেছো তারা তাড়াতাড়ি বলো, কুইক, কত আসে? তাড়াতাড়ি বের করো x আর y, ঠিক আছে? এত এবং এত রেখার ছেদবিন্দু, তাড়াতাড়ি দেখি কেউ বলতে পারো কিনা। ছেদবিন্দু কার এটা আসে বলো। ছেদবিন্দু আসে হচ্ছে -34/50, 34/56, সরি। আর কত আসে? হ্যাঁ, শাহরিয়ার কবি তোমারটা ঠিক আছে, 17 আসে, 17/28 এটা লেখা যাবে, বাট মাইনাস হয়তো ভাইয়া, মাইনাস হয়তো একটা মাইনাস হয়, তুমি কিন্তু উঠে বের ফেলছো। এটা হচ্ছে 62 ডিভাইডেড বাই কত আসে? 56, ঠিক আছে? আমার এটা আসে আর কি। তুমি যদি ভাগ করো 2 দিয়ে তোমার মান আসবে, বাট তোমারটা মাইনাস হয়ে গেছে। শাহরিয়ার কবির তোমারটা কিন্তু উল্টা হয়ে গেছে, ঠিক আছে? 34/56 বা 17 ডিভাইডেড বাই 28 বলতে পারো, কোনো সমস্যা নেই, বাট তোমারটা উল্টা হয়ে গেছে। একটা মাইনাস, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, ঠিক আছে? আর কেউ কার এটা আসছে বা এটা বললেও হবে, যে এটা -17 ডিভাইডেড বাই 28 কমা হচ্ছে 31 ডিভাইডেড বাই 28, এইটা আসলেও হবে, একই জিনিস, দুইটা ভাগ করা আছে আর কি একটা। আচ্ছা ঠিক আছে, ওকে, এতটুকু গেল। এটা আমার ছেদবিন্দু বের হলো, রাইট? এরপর হচ্ছে বলা আছে কি যে এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন এখানে একটা খেলা আছে, খেলাটা হচ্ছে এইটা, তোমার ধরো এটা তোমার মানে হচ্ছে ইটা স্থানাঙ্ক ব্যবস্থাটা, ঠিক আছে? এখন এক্স অক্ষ কোনটা? এক্স অক্ষ হচ্ছে এইটা, এক্স ও এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম। এখন এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মানে হচ্ছে এইটা এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কিন্তু এটা কোন দিকে? এক্স অক্ষের ধনাত্মক দিক হতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে না এটা, ঠিক আছে? এক্স অক্ষের ধনাত্মক দিক হতে
এটা তো x অক্ষের ধনাত্মক দিক, রাইট? এরপরে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে 45 ডিগ্রি গেছে, ঠিক আছে? কিন্তু কোশ্চেনে তো বলা নাই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নাকি ঘড়ির কাঁটার দিকে, বলা আছে? কোনোটাই বলা নাই। তার মানে তোমাকে দুইটাই নিতে হবে, আরেকটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ধরবা। এইটা কি হয় 45 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে রেখা অ্যাকচুয়ালি দুইটা, রেখা কয়টা? অ্যাকচুয়ালি দুইটা, একটা হচ্ছে এই দিক বরাবর, একটা হচ্ছে এই দিক বরাবর। মনে রাখবা ঘড়ির কাঁটার বিপরীত দিক হইলে কোণের মান অলওয়েজ কি হয়? পজিটিভ হয়। ঘড়ির কাঁটার বিপরীত দিকে হইলে তোমার কোণের মান অলওয়েজ কি হয়? পজিটিভ হয়। কিন্তু ঘড়ির কাঁটার যদি দিকে হয় এইটা কি হবে? অলওয়েজ নেগেটিভ কোণ হবে, 45 ডিগ্রি হবে মাইনাস, ঠিক আছে? আবার বলতেছি, কোনো সময় যদি তুমি কোণ পরিমাপ করতে যাও, যদি কিনা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে থাকো, তখন যেই কোণের মানগুলো পাবা সেগুলো হচ্ছে ধনাত্মক, ঠিক আছে? আর যদি কিনা ঘড়ির কাঁটার দিকে ঘুরতে থাকো, তখন যেই কোণগুলোর মান পাবা সেটা কি হবে? ঋণাত্মক, ঠিক আছে? গেল। তাহলে কি বলবো? যে এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করায় এমন হচ্ছে 10, তারপর কত? প্লাস মাইনাস 45 ডিগ্রি, ঠিক আছে? তাহলে প্লাস মাইনাস 45 ডিগ্রি মানে হচ্ছে প্লাস মাইনাস 1045, আর 1045 ডিগ্রির মান হচ্ছে 1, ঠিক আছে? এর হচ্ছে কত? এর মান দুইটা মান বেরোবে, একটা হচ্ছে এই রেখার জন্য, একটা হচ্ছে এই রেখার জন্য, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছো। সো একটা ধরবা +1, একটা ধরবা -1, এই ঢালের মান ধরবা এটা, আর এই ঢালের মান ধরবা একটা এটা, ঠিক আছে? তাহলে বলবো হচ্ছে এইভাবে যে m = 1 ঢাল বিশিষ্ট এবং এত এত বিন্দুগামী -34 / 56 62/56 এত এবং এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এত এবং এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তোমাদেরকে আমি 3.5 অবশ্যই শিখাইছি যে একটা ঢাল বিশিষ্ট, এমন ঢাল বিশিষ্ট এবং x1, y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ, একই বিন্দুগামী সরলরেখার সমীকরণ শিখাইছিলাম না? ওই জিনিসটা এখানে অ্যাপ্লাই করবে। এখানে কুইক তাড়াতাড়ি বলো এটার মান কত আসে? এত ঢাল বিশিষ্ট এবং এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তোমরা অবশ্যই জানো যে এক বিন্দুগামী সরলরেখার সমীকরণের সূত্র হচ্ছে y - y1 * m * x - x1, ঠিক আছে? কি বললাম? y - y1 = m * x - x1। ওই সমীকরণ দিয়ে এই জিনিসটা বের করবা, ঠিক আছে? সেম প্রসেসে আবার কি ধরবা? এমন ধরবা হচ্ছে -1 ঢাল বিশিষ্ট এবং -34 / 56, 62/56 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। সো এইভাবে দুইটা সমীকরণ বেরোবে, একটা হচ্ছে m = 1 ঢাল বিশিষ্ট, আর একটা হচ্ছে m = -1 ঢাল বিশিষ্ট, ঠিক আছে? এইভাবে তোমার দুইটা সমীকরণ বের হবে। তোমরা দুইটা সমীকরণ মান বলো, তোমরা দুইটা সমীকরণের মানগুলো বলো তাড়াতাড়ি, সময় 1 মিনিট, সবাই নির্ণয় করে বলবা, সবাই একটু তাড়াতাড়ি নির্ণয় করে বলো। আল্লাহ, সবাই একটু তাড়াতাড়ি বলো, আমি দেখতেছি, তাড়াতাড়ি সবাই বলো। এইটা এই যে এইটা বের করবা আর এইটাও বের করবা তাড়াতাড়ি। এত এত ঢাল বিশিষ্ট এবং এত রেখার এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ, অর্থাৎ তোমার কি এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ চাইছি, ওটা বের করে দিবা। তাড়াতাড়ি বলো, সবাই বলো তাড়াতাড়ি, সবাই একটু তাড়াতাড়ি বলো। সবাই একটু তাড়াতাড়ি বলো। চলো ক্লাস কই হইতেছে, চলো কে নাকি? আচ্ছা
56y 56x প্লাস 96। আচ্ছা 6 বারং 96, ঠিক আছে, তোমারটা হবে, কোনো সমস্যা নাই। ওকে সোহেল রানা তোমারটা কারেক্ট, ঠিক আছে। ওকে তারপর হচ্ছে শাহরিয়ার কবির 28x 28 20 20 21 2x 2 হ্যাঁ শাহরিয়ার কবির পরেরটা ঠিক আছে, -20x -28 মানে 28x -28y প্লাস 14। শাহরিয়ার কবির পরেরটা ঠিক আছে। ওকে ঠিক আছে, পারছো, থ্যাংক ইউ, দুইজনকে ধন্যবাদ। আচ্ছা দুইজনকে ধন্যবাদ দিলাম। এখন হচ্ছে আমাদের ক্লাস আরেকটু বাকি আছে। এখন দেখো রূপন্তীর 13-র 1 নম্বর যে ম্যাথটা, সেটা রূপন্তী 13-এর 1 নম্বর যে ম্যাথটা সেটা করাচ্ছি। 4x - 2y + 7 = 0। সরল রেখার উপর এমন একটি বিন্দু P নির্ণয় করো যা 23 - 24 বিন্দু থেকে সমদূরবর্তী। ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। এই ম্যাথটা অনেকটা কনসেপচুয়াল একটা ম্যাথ, সো মাথা খাটায় বুঝতে হবে, ঠিক আছে। কোশ্চেন দেখে বুঝবা না, বুঝে দিলে অবশ্যই ভালো করে বুঝবা। বলা আছে একটা সরলরেখার উপর একটা বিন্দু নির্ণয় করতে বলছে। একটা সরলরেখা ধরো যে এই সরলরেখা, ঠিক আছে, এই যে সরলরেখা, ঠিক আছে, এই সরলরেখা আছে। এই সরলরেখা ভালো করে বুঝো আমি কি বলি। এই সরলরেখা আছে, এই সরলরেখার উপর একটা বিন্দু হচ্ছে পি বিন্দু। সরলরেখা উপরে হচ্ছে একটা বিন্দু হচ্ছে পি বিন্দু, ঠিক আছে। সো আমরা পি বিন্দুটাকে ধরে নেব আলফা কমা বিটা। কি ধরবো? আলফা কমা বিটা। এই যে পি বিন্দু দেওয়া আছে, এই পি বিন্দুটাকে ধরে নেবে কত? আলফা কমা বিটা। আচ্ছা এটাই ধরো, পি বিন্দু দেওয়া ছিল, এটা হচ্ছে কত? আলফা কমা বিটা, ঠিক আছে। আমাকে এই পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, যা কিনা তোমার এই বিন্দুটা আর এই বিন্দু থেকে সমদূরবর্তী। সাপোজ ধরো 2, 3 বিন্দুটা এখানে অবস্থিত, এটা হচ্ছে 2, 3 বিন্দু, ঠিক আছে। ভালো করে বোঝার চেষ্টা করো কি বলি। এটা হচ্ছে আমাদের 2, 3 বিন্দু, ঠিক আছে। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব হচ্ছে এতটুকু, এটা হচ্ছে এই বিন্দু। ধরো কি বিন্দু? এ বিন্দু। তাহলে এ বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব হচ্ছে এ পি, ঠিক আছে। এরপর কি বলছে? -2, 4 বিন্দু থেকেও সমদূরবর্তী। তার মানে হচ্ছে এই বিন্দু হচ্ছে এদিক বরাবর, -2, 4 বিন্দু হচ্ছে এদিক বরাবর, যার দৈর্ঘ্য হচ্ছে এতটুকু। এটা কত হবে? বিপি। প্রশ্ন মতো হবে বিপি সমান কত? এপি। দুইটা সমদূরবর্তী, দুইটা সমদূরবর্তী, ঠিক আছে। আমাকে এই অ্যারেঞ্জমেন্টটা বলা আছে যে এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণটা। সেটা কত? এই যে 4x - 2y, 4x - 2y + 7 = 0 একটা রেখা, ঠিক আছে। রেখার উপরস্থ একটা বিন্দু হচ্ছে পি বিন্দু, যাকে আমরা ধরে নিয়েছি আলফা কমা বিটা, ঠিক আছে। তারপর কোশ্চেনে বলা আছে পি বিন্দুটা হচ্ছে এমন একটা অবস্থানে আছে যা কিনা এ আর বি এই দুইটা বিন্দু থেকে সমদূরবর্তী, ঠিক আছে। এতটুকু কোশ্চেনে বলা আছে। আচ্ছা এখন দেখো, যদি কিনা এই পি বিন্দুটা এই যে রেখাটা উপর অবস্থিত হয়, তাহলে কি হবে? পি বিন্দু দিয়ে এই রেখাটা সিদ্ধ হবে, বা পি বিন্দুর মানগুলো আমরা কি করতে পারবো? এই রেখায় ইজিলি বসাতে পারবো, যেহেতু কিনা পি বিন্দুটা হচ্ছে এই রেখাটার উপর অবস্থান করতেছে। তাহলে বলবো এভাবে যে 4x - 2y + 7 = 0 রেখার উপর পি আলফা কমা বিটা বিন্দু অবস্থিত হওয়ায় 4 আলফা - 2 বিটা
4 আলফা মাইনাস 2 বিটা প্লাস 7 ইকুয়াল টু 0 বলা যাবে না? যাবে না, অবশ্যই যাবে, রাইট? অবশ্যই যাবে। দেন আমরা কি করতে পারি, 4 আলফা প্লাস 7 ইকুয়াল টু 2 বিটা লিখতে পারি না? দেন বিটার মানটা বের করতে পারি। বিটার মানটা কীরকম? 4 আলফা প্লাস 7 ডিভাইডেড বাই 2। এটাকে আমরা 1 নং ধরলাম। কয় নং ধরলাম? 1 নং ধরলাম, ঠিক আছে? প্রশ্ন মতে বলতে হচ্ছে, প্রশ্নতে কী বলছিল যে পি বিন্দুটা হচ্ছে এই এ বিন্দু আর বি বিন্দু থেকে সম দূরবর্তী। তাহলে বলতে পারবো যে পি এ বা এপি ইকুয়াল টু বিপি বলা যাইতেই পারে। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। দেন এই পি এর মানটা বের করো। কত কত বলা যায়? আলফা মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস বিটা মাইনাস কত 3 হোল স্কোয়ার ইকুয়াল টু কত লেখা যেতে পারে? বিপি। তার মানে কত? আলফা প্লাস 2 হোল স্কোয়ার প্লাস কত? বিটা মাইনাস 4 হোল স্কোয়ার। ঠিক আছে, দূরত্ব নির্ণয় করে তোমরা অলরেডি শিখে গেছো। ঠিক আছে, এটা নতুন করে বলার কিছু নেই। সো এটা বলা যাইতেই পারে। তারপরে কি? তারপরে এই চিত্র আমার আর লাগবে না, সো মুছে ফেলি। তারপরে কি কি বলা যেতে পারে? সমস্যা নেই। দেন একটু বলতে পারবো স্কোয়ার, এটা রুট ওভার ছিল, এটা রুট ওভার ছিল, কী করবো? বড় করে দেবো। উভয় পক্ষে যদি আমি বড় করি তাহলে কী হবে? স্কোয়ার আর রুট কাটাকাটি চলে যাবে না? কাটাকাটি চলে যাবে। তারপরে কী করা যেতে পারে? এই দুটো এলাবোরেট করতে পারি। কী করতে পারি? এলাবোরেট। ভালো করে খেয়াল করে কী করছি? এই দুটো থেকে বড় করছি। যদি বর্গ আমি করি তাহলে কী হবে? স্কোয়ার রুট কাটাকাটি চলে যাবে। স্কোয়ার রুট কী হবে? কাটাকাটি চলে যাবে। ভেতরে থাকে যে জিনিসটা ওইটাকে আমরা বড় করবো। তাহলে কী লিখতে পারি? আলফা স্কোয়ার প্লাস কত, সরি মাইনাস কত, 2 × 4, তাহলে 4 আলফা প্লাস কত 4 প্লাস বিটা স্কোয়ার মাইনাস 3 × 6 বিটা প্লাস কত 9 ইকুয়াল টু কত লেখা যায়? আলফা স্কোয়ার প্লাস হচ্ছে 4 আলফা প্লাস হচ্ছে 4 প্লাস কত লেখা যায়? বিটা স্কোয়ার নাকি? বিটা স্কোয়ার মাইনাস হচ্ছে 4 × 8, তাহলে 8 বিটা প্লাস কত লেখা যায়? 4 × 4 = 16। এরপরে আমরা কি কি করতে পারি? এরপরে যে জিনিসগুলো করা যেতে পারে সেগুলো হচ্ছে এই আলফার সাথে এই আলফা কাটাকাটি চলে যায়, বিটার সাথে বিটা স্কোয়ার কাটাকাটি চলে যায়। এখানে আছে মাইনাস 4 আলফা, এখানে আছে প্লাস 4 আলফা। যদি এখানে বাম দিকে আনো আর কি, ঠিক আছে, বাম দিকে যদি শিফট করো তাহলে যেটা আসে সেটা হচ্ছে মাইনাস 4 × 4 মানে 4 আর 4 কত 8, তাহলে 8 আলফা। ঠিক আছে, এরপরে বিটার জিনিসগুলো দেখো। এখানে আছে হচ্ছে তোমার 6 মাইনাস 6 বিটা, দেখো তো এটা হচ্ছে মাইনাস কত 6 বিটা। ঠিক আছে কিনা? হ্যাঁ ঠিক আছে, মাইনাস 6 বিটা। এখানে কত? মাইনাস 8 বিটা, তাহলে প্লাস 2 বিটা থাকে, রাইট? প্লাস হচ্ছে 2 বিটা থাকে, এই 2 বিটা থাকলো। প্লাস 4 আর 9 কত হয়? 9 আর 4 মিলে হচ্ছে 13 হয়। ঠিক আছে, কত হয়? 13 হয়, তাহলে প্লাস 13 লিখলাম। এখানে 16 আর 4 আছে 20, তাহলে মাইনাস 20 হবে। ঠিক আছে, ইকুয়াল টু 0 লেখা যায়। তাহলে আবার সুন্দর করে লিখলে কত হয়? মাইনাস 8 আলফা প্লাস হচ্ছে 2 বিটা মাইনাস 7 ইকুয়াল টু 0। ঠিক আছে, তো মাইনাস 8 আলফা গেল প্লাস 2 × বিটা। বিটার মান কত? বিটার মান হচ্ছে এটা 4 আলফা প্লাস 7 ডিভাইডেড বাই কত 2 মাইনাস 7 ইকুয়াল টু 0। এখন কি লেখা যায়? এই 2 কাটাকাটি চলে যায় না? কাটাকাটি চলে গেলে লেখার দরকার নেই, ভ্যানিশ করে দিলাম। তাহলে কত কত লেখা যায়? মাইনাস 4 আলফা প্লাস 7 মাইনাস 7 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আলফার মান আলটিমেটলি দাঁড়ায় কত? আলফার মান আলটিমেটলি 0 দাঁড়ায়। আলফার মান দাঁড়ায় হচ্ছে 0। এত কষ্ট করে আলফার মান পাইছি কত? 0 পাইছি। আচ্ছা সমস্যা নেই, 0 পাইলে পাইছি, এটাই আসলে কারেক্ট অ্যান্সার। আলফার মান কত আসবে? 0 আসবে। তাহলে আলফার মানটা এখন 1 নং বসাই দাও। আলফার মান যদি আমি 1 নং বসাই তাহলে বিটার মান পাই না? দেখো আলফার মান যদি আমি 1 নং বসাই দিই তাহলে তো বিটার মানটা পাওয়া যায় নাকি? তাহলে কত লেখা যায়? 4 × 0 প্লাস 7/2, তাহলে কত থাকে? আলটিমেটলি 7/2 থাকে। তাহলে পি যে বিন্দুটা ছিল, এই যে পি বিন্দু নির্ণয় করতে বলছিল, পি বিন্দুর স্থানাঙ্ক কত লেখা যাবে? যে 0,7/2, 0,7/2 লেখা যাবে নাকি? 0,7/2 এইটাই লেখা যাবে। ঠিক আছে, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে ফেলাম আমরা। পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 0,7/2। এই জিনিসগুলা বা এই কোশ্চেন নিয়ে কোনো কারো সমস্যা আছে কিনা একটু বলো।
এই কোশ্চেন নিয়ে কারো কোনো সমস্যা আছে কি না একটু জানাইও। তোমরা ধৈর্য ধরে দেখতেছো, ক্লাসটা আসলে শেষ হয়ে যাবে এখনই। বলো বলো, কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলো। আমার বন্ধু আফতাব মাহমুদ সাকিব আমার ক্লাস করতেছে, খুব ভালো লাগতেছে। সাকিব ভাইয়া কিছু শিখতে পারলেন? আচ্ছা আচ্ছা, কারো কোনো সমস্যা আছে কিনা বলো বলো। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার, ওকে। না ভাইয়া কোনো প্রবলেম নাই, ওকে, ভালো কথা। আচ্ছা ভাই ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে, ওকে। যারা হচ্ছে আজকে ক্লাসটা করছো, ম্যাথগুলো কেমন ছিল ভালো করে বুঝতেছো। সো এই ক্লাস নোটটা আমি দ্রুত চাই, ঠিক আছে? আজকে রাতের ভিতরে ক্লাস নোটটা পোস্ট করে দেবা, ঠিক আছে? ওকে, আজকের ক্লাসে আর কারো কোশ্চেন আছে? যদি কোনো কোশ্চেন না থাকে পুরো ক্লাস নিয়ে, তাহলে বলো যে কোনো কোশ্চেন নেই। আজকের ক্লাসটা এখানেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কালকে হচ্ছে সরলরেখার সমাপ্তি ঘোষণা করব, ঠিক আছে? আচ্ছা, এবার একটা কোশ্চেনের উত্তর দেই। কোশ্চেন উত্তরটা ছিল এরকম যে তোমরা গ্রুপে, মানে আমাদের মেসেঞ্জার গ্রুপে কোশ্চেনটা করছিলা যে একটা বিন্দু দেওয়া আছে, মূল বিন্দু সাপেক্ষে তার প্রতিবিম্ব নির্ণয় করো। সো অ্যাকচুয়ালি এই কোশ্চেনের উত্তরটা আসলে নাই, ঠিক আছে? কেমনে নাই ভালো করে খেয়াল করো। সো ধরো এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এটা হচ্ছে আমাদের 1 বিন্দুটা, ঠিক আছে? 1,1 বিন্দুটা। এই প্রতিবিম্ব নিয়ে আমরা সামনে পড়বো, বাট আমি অ্যান্সারটা আজকে দিয়ে নিই। সো একজনে কোশ্চেন ছিল এরকম যে 1,1 বিন্দুটা মূল বিন্দু সাপেক্ষে, এই যে মূল বিন্দু সাপেক্ষে তার প্রতিবিম্বটা কোন দিকে হবে। আসলে প্রতিবিম্ব মানে হচ্ছে আয়না, ঠিক আছে? প্রতিবিম্বগুলো নর্মালি হচ্ছে অক্ষ সাপেক্ষে হয়। যেমন এক্স অক্ষ সাপেক্ষে প্রতিবিম্ব নির্ণয় করো। যদি কিনা এক্স অক্ষ সাপেক্ষে বলে, তোমার এক্স অক্ষকে একটা আয়না ধরে নিতে হবে, আয়নাতে ধরে নিতে হবে। তাহলে যদি এটা আয়না হয়, এটা যদি একটা বিন্দু হয়, প্রতিবিম্বটা কোন দিকে দেখবা? ঠিক এই বরাবর নিচে দিকে দেখবা না? দেখবা। যদি কিনা এই রেখাটা ওয়াই অক্ষটা একটা আয়না হইতো, তাহলে এইটার প্রতিবিম্ব দেখতে পারতাম এই দিক বরাবর, ঠিক কিনা? বাট মূল বিন্দুকে তো আমি একটা আয়না ধরতে পারতেছি না। কিন্তু যদি বলা থাকে মূল বিন্দু দিয়ে কিন্তু কি তার বিপরীত দিকে, তাহলে সমান সমান যেটা হবে সেটা হচ্ছে এইটা, একেবারে বিপরীত দিকেই এই বিন্দুটা। তাহলে যে কোশ্চেনটা করছিলা সেটা হচ্ছে মূল বিন্দু সাপেক্ষে 1,1 বিন্দুটার প্রতিবিম্ব কোন দিকে যদি এমনি বলো, তাহলে এমনি বলা যেতে পারে সেটা হচ্ছে একেবারে ডিরেক্ট বিপরীত দিকে, এইখানে হচ্ছে তার প্রতিবিম্বের অবস্থানটা ঘটবে, ঠিক আছে? সেটা হবে কত? -1, ঠিক আছে? আমি আবারও বলতেছি, কোন একটা বিন্দু যদি তোমার দেওয়া থাকে, নর্মালি বলা থাকে এক্স অক্ষ সাপেক্ষে প্রতিবিম্ব নির্ণয় করো বা ওয়াই অক্ষ সাপেক্ষে প্রতিবিম্ব নির্ণয় করো বলা থাকে, ঠিক আছে? বাট তুমি কোশ্চেন করছিলা যে মূল বিন্দু সাপেক্ষে হবে কিনা। মূল বিন্দু সাপেক্ষে চিন্তা করতে হলে মূল বিন্দু একেবারে বিপরীত দিকে তুমি এটা বলতে পারবা যে -1, বাট মূল বিন্দুকে তো আমরা একটা আয়না কল্পনা করতে পারতেছি না, সমস্যাটা এখানে, ঠিক আছে? সো নর্মালি বলা থাকে কি যে এক্স অক্ষ সাপেক্ষে নির্ণয় করো, ওয়াই অক্ষ সাপেক্ষে নির্ণয় করো। বাট যদি বলা থাকে যে 1,1 বিন্দুটার প্রতিবিম্ব নির্ণয় করো তার বিপরীত দিকে, কার সাপেক্ষে? মূল বিন্দু সাপেক্ষে, তাহলে তুমি এটা বলতে পারো, ঠিক আছে? আশা করি কারো কোনো সমস্যা থাকবে না। আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকবে। সো ভালো থাকো, সুস্থ থাকো। আর নোট আর হোমওয়ার্ক আমি একটু পরে দিয়ে দেবো, সবগুলি পোস্ট করে দেবা। আসসালামু আলাইকুম।